জি অবশ্যই ইউসুফ হোসেন ওমান আপনি কিভাবে কি বলেন উনি যেটা বললো যে আমাদের অনেক প্রেসক্রিপশনে চলতে হয় আমাদের সরকারগুলো সেই প্রেসক্রিপশনে চলে সেটা যদি ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ বলেন বা আধিপত্যবাদীদের কথাই বলেন সেটা হলো যে এমন কিছু ঘটেনি বাংলাদেশে যার ফলে এ ধরনের একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। আমি পুরনো ইংরেজি কথাই আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা প্রাথমিক যেটা আমি প্রথমেই বলেছি, মাহবুব সাহেব যেটা বলেছেন যে প্রাথমিক তদন্তে আমরা যেরকম অনেক সময় মামলা দেখি, আমি লয়ার হিসেবে বলছি, ফৌজদারি মামলা দেখি যে কোনো মামলায় এরকম দেখা যায় যে প্রাথমিক পদক্ষেপ একটা এজাহার হয়েছে, কিন্তু এমন একটি ঘটনারূপে এজাহার হয়েছে যার ফলে আসামিতে তাৎক্ষণিকভাবে অ্যাপ্রিহেন্ড করা ধরা দরকার, যাতে করে সত্য আসল তথ্যটা বেরিয়ে আমরা আপনি উদাহরণ হিসেবে একটা ভালো কথা বলেছেন, তেমনটা হলে তো ভালো হতো, কিন্তু আমরা তো অনেক আসামিকে দেখি যাদের সত্যিকার আসামি কিন্তু বিভিন্নভাবে পার পেয়ে যাচ্ছেন। এটা তো পার হয়ে যাচ্ছে, এটা আমাদের আইনের ফাঁক ফোকরতে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সঠিক প্রয়োগ হলে আমার মনে হয় না সেটা সম্ভব, কিন্তু ফাঁক ফোকর তো থাকেই। যেরকম আপনি দেখেন বিভিন্ন মামলায় যে কনফেশন করে, প্রশাসনের ক্ষেত্রেও আমরা এরকম সমালোচনা তো শুনেই আসছি সব জায়গায়। তো আরেকটা বিষয় আমি আসবো আপনার কাছে, মাহমুদুর রহমান। আমরা জানি যে এবার $46 লক্ষ বাংলাদেশের জঙ্গিবাদ দমনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে স্টেট ডিপার্টমেন্টে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চেয়েছে শুধু বাংলাদেশের জন্য। আপনি কি মনে করেন তারা কিন্তু যে খাতগুলোকে, 4টা খাতকে এবার সহযোগিতার কথা বলছে, সেখানে সবচেয়ে এমফাসাইজ দেওয়া হচ্ছে আপনার জঙ্গিবাদকে, তা আপনি কি মনে করেন? আমি তো মনে করি যে মার্কিন সাম্রাজ্যবাদ বাংলাদেশকে টার্গেট করেছে এবং এটাকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। এবং দুর্ভাগ্যজনকভাবে হুমায়ুন সাহেব যে দলটি করেন তাদের মধ্যে বাংলাদেশকে জঙ্গিবাদ হিসেবে প্রতিষ্ঠিত করবার একটা দুর্ভাগ্যজনক প্রবণতা আমরা দেখতে পাই। যেমন ধরুন, এবং এটার একটা ধারাবাহিকতাও আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরুন, মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে জনাব সজীব ওয়াজেদ জয়, তিনি নির্বাচনের আগে একটি আর্টিকেল লিখলেন আমেরিকাতে কার্ল সিয়াবাক্কো নামক একজন ইটালিয়ানের সঙ্গে, এবং এই কার্ল সিয়াবাক্কো ইটালিতে মুসলমানদের হত্যা করেছে, সে ওখানে একজন সৈনিক ছিল। এবং সেখানে ওনারা বললেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে শতকরা নাকি প্রায় 35% জঙ্গিরা ঢুকে পড়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে জঙ্গি মুক্ত করা দরকার। এরপরে নির্বাচন হলো, নির্বাচনের পরে দুর্ভাগ্যজনকভাবে আমাদের বিডিআর এর হত্যাকাণ্ড সংগঠিত হলো। হত্যাকাণ্ড হওয়া মাত্র কোন রকম সাক্ষ্য প্রমাণ ছাড়া, কোন রকম তদন্ত ছাড়া আমাদের যিনি বাণিজ্য মন্ত্রী, তিনি বলে ফেললেন যে ওনার কাছে নাকি প্রমাণ আছে যে এটা জঙ্গিরা করেছে। এবং এটা বলার পরে তারপরে যখন এতগুলো ইনভেস্টিগেশন হলো, আর্মির কমিটি হলো, সরকারের 2টো কমিটি হলো, কোথাও জঙ্গিবাদের কথা যখন বলা হলো না, তখন তিনি বললেন যে তার কাছে মনে হয়েছিল যে জঙ্গিবাদ হতে পারে। তো একজন মন্ত্রী যখন মন্ত্রীর চেয়ারে বসে রাষ্ট্র সম্পর্কে এই ধরনের কমেন্ট করেন, তখন কপালে করাঘাত করা ছাড়া আর কোনো উপায় থাকে না আমাদের। তো তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি এখন যে এই হিজবুত তাহরির, তাদেরকে জঙ্গিবাদের সাথে জড়িত করা হচ্ছে। হিজবুত তাহরিরের আন্তর্জাতিক কি যোগাযোগ আছে আমি অবগত নই, সেটা আমরা হুমায়ুন সাহেবের সাথে একমত যে আমি অপেক্ষা করব যে আমাদের তদন্তে কি পায়। কিন্তু বাংলাদেশের কার্যকলাপ যেটা আমরা দেখেছি এখন পর্যন্ত, তাদের জঙ্গিবাদের কোনো কার্যকলাপ দেখিনি। আমরা দেখেছি তারা মার্কিন সাম্রাজ্যবাদের টিফা চুক্তির বিরোধিতা করছে, মার্কিন সাম্রাজ্যবাদের ইরাক আক্রমণের বিরোধিতা করছে, যখন তেল গ্যাস আমাদের লুণ্ঠন করতে চাচ্ছে সেটার বিরোধিতা করছে, এবং ভারতীয় আধিপত্যবাদ যখন টিপাইমুখ বাদ করতে চাচ্ছে তার বিরোধিতা করছে। তারা যখন বাংলাদেশে করিডোর নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে যাচ্ছে তখন তারা খুব শক্তভাবে বিরোধিতা করছে। তো আমি তো দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরির এখন পর্যন্ত যেটা করেছে সেটা জাতীয় স্বার্থ রক্ষার জন্য করেছে। তারা কি খেলাফতের কথা বলে সেটা আমি খুব জানি না, খেলাফতের বলতে তারা কি মিন করে, কিন্তু জঙ্গিবাদের যে প্রশ্নটি সেটি তার মধ্যে দেখা যায়নি। এবং যেহেতু তারা এক ধরনের মতবাদ প্রচার করে, এবং হুমায়ুন সাহেব একজন অ্যাডভোকেট, আমি আইনজ্ঞ নই, তবে আমি কনস্টিটিউশনটা নিয়ে এসেছি, সেটা 38 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে সংগঠনের স্বাধীনতা। সংগঠনের স্বাধীনতায় বলা আছে যে জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি ও সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। তো এই যে যুক্তিসঙ্গত বাধা নিষেধ, এখানেই আমার আপত্তিটা, যে এখন পর্যন্ত তদন্ত শেষ হলো না, আমি নিষিদ্ধ ঘোষণা করলাম, নিষিদ্ধর পরে কিন্তু আর কোনো অ্যাকশন সরকারের নেই। তার মানে সরকার সব থেকে বড় অ্যাকশন যেটা নিতে পারে সেটা তদন্ত শেষ না করে নিয়ে ফেললো। এবং সেখানে মাননীয় সুপ্রিম কোর্টের একটা খুব চমৎকার একটা জাজমেন্ট আছে, সেই জাজমেন্টটা আমি বলছি,
সেখানে বলেছে কি যে প্রভিশনস অফ দিস আর্টিকেল বলতে 38 নম্বর আর্টিকেলের কথা বলছে, গ্যারান্টেড দ্য রাইট to every citizen to form association or union subject to any reasonable restriction. This right is not available to a person other than a citizen of Bangladesh. তাকে বাংলাদেশ সিটিজেন হতে হবে, but it is not a restricted provision. Restriction অভাবে করা যাবে না। Becoming head of a political party itself cannot be a ground to hold that it is necessary to prevent such a person for the sake of security of the state. তার মানে একটা সংগঠনের প্রধান হওয়া মানেই সে সিকিউরিটির জন্য থ্রেট হতে পারে না। আজকে মহিউদ্দিন সাহেবকে যেটা করা হচ্ছে হিজবুত তাহরীরের, আইবি এর অ্যাসোসিয়েট প্রফেসর, ভদ্রলোক আইবি এর অ্যাসোসিয়েট প্রফেসর, তার বাড়িতে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোক অস্ত্র হাতে বাড়ি ঘেরাও করে রেখেছে, তার বাড়িতে খাদ্যদ্রব্য পর্যন্ত চেক করা হচ্ছে। এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সরকার বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিতি করাচ্ছে এবং এর ফল কি হবে আমি বলবো। যে দর্শক প্রশ্ন নিয়ে আসছে, আমি যে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম জুলফিকার নবী মামুন, আমি সুতাপুর থেকে। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে আওয়ামী লীগের নবনির্বাচিত প্রেসিডেন্ট মেম্বার সাহেবের কাছে। আচ্ছা, ব্যারিস্টার ফজলুল তাপসের উপর যে হামলাটা করা হয়েছে, এটা যে 173 জনকে যে গ্রেফতার করা হলো, তাদের মধ্যে থেকে কি কেউ হামলা করেছে, না এটা শুধু এই আইওয়াশ করার জন্য? এবং আমার আরো কিছু প্রশ্ন আছে, আমার মনে হয় না সেগুলো নবনির্বাচিত প্রেসিডেন্ট মেম্বার সাহেব জবাব দিতে পারবেন। প্রশ্ন রাখতে পারেন আপনি, আমাদের ধারণা নিশ্চয়ই উনি পারবেন যদি ওনার ইখতিয়ারে থাকে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু হত্যা মামলা হচ্ছে যেটা সামরিক বাহিনীর কিছু একটা ব্যাটালিয়ন দ্বারা সংগঠিত হয়েছে, সেখানে সামরিক আইনে বিচার না করে নর্মাল আইনে বিচার করা হচ্ছে। যখন বঙ্গবন্ধু নিহত হন তখন সামরিক বাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, বিডিআর প্রধান এবং রক্ষী বাহিনীর প্রধান তারা কি করছিলেন? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন তখন তারা? জি, ধন্যবাদ আপনাকে। দুটো প্রশ্ন করেছেন। প্রথমটি হচ্ছে যে আইওয়াশ কিনা এতগুলো মানুষকে গ্রেফতার করা হয়েছে, যেটা সাংসদ ফজলুল তাপসের অফিসে বোমা হামলার। আমি এটাকে সেভাবে দেখবো না। আমি উনি যে প্রশ্নকর্তা, তিনি ঘটনাস্থলে গিয়ে যদি দেখতেন গভীরতা যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটা অত্যন্ত শক্তিশালী, তেতলা পর্যন্ত গিয়েছে। কাজেই এদের সাথে সম্পৃক্ততার প্রশ্নে কিছু যদি জিজ্ঞাসাবাদ করা, এটা আমাদের প্রচলিত আইনের বিধান, এবং যদি সম্পৃক্ততা পাওয়া যায় স্বীকারোক্তির মাধ্যমে হোক, যেভাবে হোক, তাহলে পরে একটা ধাপে যাওয়া, যদি না পাওয়া যায় তাকে অবশ্যই। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্নটা দর্শকের যেটা ছিল যে সে সময়ে যারা ছিলেন তিন বাহিনী প্রধান ছাড়াও আরো অনেকে বলে থাকেন যে সেই সময় যারা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন সবাই অনেকেই এই ক্ষেত্রে দায়ী বঙ্গবন্ধু হত্যা মামলার বিষয়ে, এবং বিচার করতে হলে তাদের বিষয়টা। হ্যাঁ, এটা দর্শক প্রশ্ন ছিল, সেক্ষেত্রে আপনার সেখানে উনি যেটা বলছেন আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এটা সেনা আইনে কেন বিচার না হয়ে নর্মাল সাধারণ দায়রা জজ আদালত হতো। এই ব্যাপারটি মীমাংসিত হয়েছে 1996-97 সালে। আর্মি হেডকোয়ার্টার থেকে তারা চিঠি দিয়েছে যেটা সেনা আইনের থেকে প্রচলিত আইনে করা যেতে পারে, এবং এই বিষয়টা দায়রা জজ আদালত, বিচারিক আদালত বলি আমরা, ট্রায়াল কোর্ট, পরবর্তীকালে হাইকোর্ট ডিভিশন এটা মেনে নিয়েছেন। এখন সর্বোচ্চ আদালতে এটার বিষয়, এখন গত বৃহস্পতিবার আজ করে এই পয়েন্টে আর্গুমেন্ট হয়েছে যে মিউটিনি অর আদারওয়াইজ। কাজে এই পেশাটা যেহেতু আদালতে বিচারাধীন এবং চলছে, এখন কিছু না বলাই ভালো। রাশিদুল আরিফ, আপনার কাছে জানতে চাই যে বিষয় নিয়ে আমরা এর আগে কথা